গল্পকথন বাই কাল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ কাঠ পেন্সিল। আজ দ্বিতীয় পর্ব। যদ্যপি আমার গুরু। অল্প কিছুদিনের মধ্যে কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের উপর নানান পত্রিকায় বেশ কিছু লেখা পড়েছি। উনার জন্ম শতবার্ষিকী 1 বছর আগেই শেষ হয়েছে। তারপরেও একটি পত্রিকা ঘটা করে জন্ম শতবার্ষিকী পালন করল। তাতে আমি কোনো সমস্যা দেখি না। একজন বড় লেখককে সম্মান দেখানো হচ্ছে, এটাই বড় কথা। আমাদের মধ্যে সম্মান করা এবং অসম্মান করা দুটি প্রবণতাই প্রবলভাবে আছে। কাউকে পায়ের নিচে চেপে ধরতে আমাদের ভালো লাগে, আবার মাথায় নিয়ে নাচানাচি করতেও আমাদের ভালো লাগে। একটা সময় স্বয়ং রবীন্দ্রনাথকে নানান অসম্মানের ভেতর দিয়ে যেতে হয়েছে। তাকে বাকবাকুম কবি বলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা MA পরীক্ষায় তার রচনার অংশবিশেষ তুলে ধরে বলা হয়েছে, শুদ্ধ বাংলায় লিখো। ভাগ্যিস উনি নোবেল পেয়েছিলেন। বাঙালিকে তিনি মাথায় তোলার সুযোগ করে দিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে বিশেষ বক্তৃতামালা দেবার আমন্ত্রণ জানিয়ে ধন্য হয়েছে। পশ্চিমা দেশেও যাদের আমরা সভ্য বলে আনন্দ পাই, এরকম প্রবণতা আছে। তরুণ আইনস্টাইন চাকরি চেয়ে নানান বিশ্ববিদ্যালয়ে দরখাস্ত করেছিলেন। বিশ্ববিদ্যালয়গুলো আবেদনের জবাব পর্যন্ত দেয়নি। আইনস্টাইন অতি বিখ্যাত হবার পর চাকরির আবেদনগুলি বাঁধিয়ে অহংকারের সঙ্গে প্রদর্শিত হচ্ছে। অহংকারের বিষয় হল, আইনস্টাইনের মতো লোক এই বিশ্ববিদ্যালয়ে চাকরির আবেদন করেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাই। তাকে সম্মান দেখানোর আতিশয্যে এক প্রবন্ধকার লিখেছেন, সস্তা ধারার জনপ্রিয় লেখক শরৎচন্দ্রকে পেছনে ফেলে মানিক বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন কতদূর। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মানে পরাবাস্তবতা, জাদুবাস্তবতা ইত্যাদি। সমস্যা হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের নিজের স্বীকারোক্তি আছে তিনি শরৎচন্দ্রকে কতটা শ্রদ্ধার চোখে সারা জীবন দেখেছেন। গবেষক সরোজমোহন মিত্র তার মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য গ্রন্থে বলেছেন, মানিকের জীবনে শরৎচন্দ্রের প্রভাব ছিল অসীম। মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের চরিত্রহীন পড়ে অভিভূত ও বিচলিত হয়েছেন। তা লিখে গেছেন সাহিত্য করার আগে নামের প্রবন্ধে। বেচারা শরৎচন্দ্রের সমস্যা, তার রচনা সব বাঙালি মেয়েরা চোখে জল ফেলতে ফেলতে পড়ে। আমাদের ধারণা বহু লোক যা পছন্দ করে তা মধ্যম মাত্রার হবে, কারণ বেশিরভাগ মানুষের মেধা মধ্যম মাত্রার। বাংলা ভাষার ঔপন্যাসিকদের প্রচুর ইন্টারভিউ পত্রপত্রিকায় প্রকাশিত হয়। একটি প্রশ্ন বেশিরভাগ সময় থাকে, আপনার প্রিয় ঔপন্যাসিক কে? প্রশ্নের উত্তরে কেউ কখনো শরৎচন্দ্রের নাম দেন না। হয়তো ভয় করেন এই নাম দিলে নিজেও মিডিয়েকার খাতায় নাম ওঠাবেন। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু কঠিন গলায় শরৎচন্দ্রের নাম বলতে দ্বিধাবোধ করেননি, কারণ তিনি ভালো মতোই জানতেন তিনি যাই বলেন না কেন তাকে মিডিয়েকার ভাবার কোনো কারণ নেই। মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি একটা লেখা শুরু করেছিলাম, কিছুটা লিখে থমকে গেছি। শুরুটা এরকম, সেটেলমেন্ট বিভাগের দরিদ্র কানুনগো হরিহর বন্দ্যোপাধ্যায়ের সর্বমোট 14টি সন্তান। পঞ্চমটির নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই ছেলেটি পড়াশোনায় ভালো, প্রবেশিকা পরীক্ষায় গণিতে ডিস্টিংশন নিয়ে প্রথম বিভাগে পাশ দিয়েছে। আইএসসিতে প্রথম বিভাগে পাশ করে অঙ্কে অনার্স নিয়ে ভর্তি হয়েছে প্রেসিডেন্সি কলেজে। হরিহর বাবু এবং তার স্ত্রী নীরদা সুন্দরী দেবী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই ভেবে যে পঞ্চমটির একটি গতি হয়ে গেল। সমস্যা বাঁধালো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের কিছু বন্ধু। একদিন ক্লাসের ফাঁকে তুমুল তর্ক। তর্কের বিষয় বড় কোনো কাগজে নবীন লেখকদের লেখা ছাপা নিয়ে। তারা বলছে, নবীন লেখকদের লেখা সম্পাদকেরা পড়েনি না। প্রবোধ একা বলছে, নবীনদের কোনো ভালো গল্প পায় না বলেই ছাপা হয় না, ভালো গল্প পেলেই ছাপবে। অসম্ভব কথা। আয় আমার সঙ্গে বাজি রাখ, আমি একটা গল্প লিখে পাঠাবো। কলকাতার সবচেয়ে ভালো পত্রিকা বিচিত্রা, বিচিত্রাতেই পাঠাবো, তার অবশ্যই ছাপবে। তুই গল্প লিখবি? বাজি জেতার জন্য লিখবো, আজ রাতেই লিখব। অঙ্কের বই সরিয়ে রেখে রাত জেগে গল্প লেখা হলো। গল্পের নাম অতসী মামি। লেখক হিসেবে প্রবোধ তার ভালো নাম না দিয়ে মা তাকে যে নামে ডাকতেন সেই নাম দিলেন, মানিক। পৌষ সংখ্যা বিচিত্রা, ডিসেম্বর 1988 সালে অতসী মামি প্রকাশিত হল। লেখকের নাম মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা কথা সাহিত্যের দিবাকর মানিক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা শুরু অতসী মামির হাত ধরে। বিচিত্রা পত্রিকাতেই তার আরো দুটি গল্প প্রকাশিত হয়। তিনি অঙ্কের বই পুরোপুরি শেলফে তুলে লিখতে শুরু করেন প্রথম উপন্যাস
দিবারাত্রির কাব্য। সে বছরই তাকে কঠিন মৃগীরোগ কবজা করে ফেলে। লেখার সময় এপিলেপসির আক্রমণ বেশি হয়, তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। একসময় জ্ঞান ফিরে আবার লেখা শুরু করেন। 1935 সনে মাত্র 27 বছর বয়সে লিখেন পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় পুতুল নাচের ইতিকথা দিয়ে। পরিচয়ের ঘটনা বলা যেতে পারে। আমার বাবার পোস্টিং তখন বগুড়ায়। আমি বগুড়া জিলা স্কুলে ক্লাস 10-এ পড়ি। সেখানকার পাবলিক লাইব্রেরির নাম উডবার্ন পাবলিক লাইব্রেরি। লাইব্রেরির অবৈতনিক সেক্রেটারি একজন উকিল। অল্প বয়সীরা লাইব্রেরি থেকে কি বই নিচ্ছে না নিচ্ছে সেই দিকে তার তীক্ষ্ণ নজর। আমার হাত থেকে পুতুল নাচের ইতিকথা কেড়ে নিয়ে তিনি বললেন, এই বয়সে মানিক না পড়াই ভালো, বইটা কঠিন, অশ্লীলতা আছে। আমি বললাম, বইটা আমার পড়ার জন্য নিচ্ছি না, বইটা বাবা চেয়েছেন তার জন্য নিচ্ছি। আমার জন্য নিয়েছি সুন্দরবনের আজান সর্দার। বইটা নিয়ে বাসায় ফিরলাম, সঙ্গে সঙ্গেই পড়তে শুরু করলাম। শুরুটা কি অদ্ভুত। খালের ধারে প্রকাণ্ড বটগাছের গুড়িতে ঠেস দিয়া হারু ঘোষ দাঁড়াইয়াছিল। আকাশের দেবতা সেইখানে তাহার দিকে চাহিয়া কটাক্ষ করিলেন। এই শুরুটা পড়ে আমি কিন্তু বুঝতে পারিনি যে হারু ঘোষের উপর বজ্রপাত হয়েছে, সে পুড়ে কয়লা হয়ে গেছে। উপন্যাসের কি আশ্চর্য শুরু, কি আশ্চর্য লেখা। পুতুল নাচের ইতিকথা নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় মোটামুটি কঠিন সমালোচনার মধ্যে পড়েন। কমিউনিস্টরা বললেন, মানিকবাবু মানুষকে পুতুল হিসেবে দেখছেন, নিয়তির হাতের পুতুল। তা হতে পারে না, মানুষই তার নিয়তির স্রষ্টা। একজন লেখক সেই সত্যই লিখবেন, নিয়তির হাতে সব ছেড়ে দেবেন না। যে যাই বলুক, আমার ধারণা বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে এটি একটি। উপন্যাসটি আমাকে কতটুকু আচ্ছন্ন করেছে তার প্রমাণ দিই। আমার উপন্যাস শ্রাবণ মেঘের দিনের প্রধান চরিত্র কুসুম। এই কুসুম এসেছে পুতুল নাচের ইতিকথা থেকে। শশী ডাক্তারের প্রণয়িনী। স্ত্রী শাওনকে আমি ডাকি কুসুম নামে। মনস্তাত্ত্বিকভাবে আমি তখন নিজেকে শশী ডাক্তার যে ভাবি না, তাকে বলবে। আমার মেজ মেয়ের নাম শীলা। এই নামটিও নিয়েছি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প শৈলজ শীলা থেকে। গল্পের শেষে তিনি বলেছেন, শৈলে যাহার জন্ম, শীলা যাহার নাম, সে শিলার মতো শক্ত হইবে জানি, কিন্তু রসে ডুবাইয়া রাখিলেও শিলা কেন গলিবে না, ভাবিয়া মাথা গরম হইয়া উঠে। তার কোন লেখা কেমন, কোন গ্রন্থে জাদু বাস্তবতা আছে, কোনটিতে নেই, এসব তাত্ত্বিক আলোচনায় যাব না। সাহিত্যের সিরিয়াস অধ্যাপকদের হাতে এই দায়িত্ব থাকুক। আমি ব্যক্তি মানিক বন্দ্যোপাধ্যায় বিষয়ে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। নিঃসঙ্গ মানুষটার কোনো বন্ধু ছিল না। এতগুলো বই লিখেছেন, কাউকে কোনো বই উৎসর্গ করেননি। এই পর্যন্ত লিখে আমি থমকে গেলাম। অন্যদের মতো আমিও কি মানুষটাকে গ্ল্যামারাইজড করার চেষ্টা করছি না? মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো বন্ধু নেই, একজন কাউকে পাননি বই উৎসর্গ করার জন্য। এগুলো তো তার ব্যর্থতা, কোনো অর্জন না। মানিক বন্দ্যোপাধ্যায় পড়াশোনা বাদ দিয়ে সাহিত্যে নিজেকে সম্পূর্ণ নিবেদন করেন। এই বাক্যটাতেও তাকে বড় করার প্রচ্ছন্ন চেষ্টা থাকে। মূল ঘটনা সেরকম না। তিনি দুবার বিএসসি পরীক্ষা দিয়ে ফেল করার পরই তার ডাক্তার ভাই পড়াশোনার খরচ দেয়া বন্ধ করেন। বাধ্য হয়ে তাকে পড়াশোনায় ইতি টানতে হয়। তার কঠিন মৃগরোগের চিকিৎসায় সেই সময়কার সবচেয়ে বড় চিকিৎসক এগিয়ে এসেছিলেন, ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি তখন শুরু করেন মদ্যপান। এই সময় অতুলচন্দ্র সেনগুপ্তকে এক চিঠিতে লেখেন, ডাক্তারের সব উপদেশ মেনে চলা বা সব ওষুধ নিয়মিত খাওয়া সম্ভব হয়নি, কারণ অর্থাভাব এবং অতিরিক্ত খাটুনি। আজ এখন ওষুধ খেয়ে ঘুমোলে কাল হাড়ি চড়বে না। খানিকটা অ্যালকোহল গিললে কিছুক্ষণের জন্য তাজা হয়ে হাতের কাজটা শেষ করতে পারবো। এই অবস্থায় অ্যালকোহলের আশ্রয় নেওয়া ছাড়া গতি কি? খোড়া যুক্তি। যারা মদ্যপান করেন তারা জানেন এই জিনিস কাউকে তাজা করে না, আচ্ছন্ন করে, বোধশক্তি নামিয়ে দেয়। আমার খুবই কষ্ট লাগে যখন দেখি এত বড় একজন যুক্তিবাদী লেখক নিজের জীবনকে পরিচালিত করেছেন ভুল যুক্তিতে। তার শেষ সময়ের চিত্র শরৎচন্দ্রের চরিত্রের চিত্রের মতো, তার নিজের লেখা চরিত্রের মতো নয়। মানিক বন্দ্যোপাধ্যায় তখন আশ্রয় নিয়েছেন বস্তিতে। তাকে জাপটে ধরেছে চরম দারিদ্র, মদ্যপানে চরম আসক্তি এবং চরম হতাশা। তাকে দেখতে গেলেন কবি সুভাষ মুখোপাধ্যায়। অবস্থা দেখে তিনি গভীর বেদনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বললেন, এমন অবস্থা আগে টেলিফোন করেননি কেন? মানিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অস্ফুট গলায় বললেন,
তাতে যে 5 আনা পয়সা লাগে ভাই। 1956 সনের ডিসেম্বর মাসে বাংলা কথা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র মারা যান। তার বয়স তখন মাত্র 48। যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। এই লেখাটির জন্য প্রতীক ও অবসর প্রকাশনার আলমগীর রহমান নানান বইপত্র দিয়ে সাহায্য করেছেন, তাকে আন্তরিক ধন্যবাদ। নুহাশপল্লীতে হিমু উৎসব। কাউকে মুখের উপর না বলার স্বভাব আমার নেই। না বলতে না পারার অক্ষমতার খেসারত আমাকে নানানভাবে দিয়ে যেতে হয়। ক, চিনি না জানি না তরুণীর বিয়েতে উকিল বাবা। খ, অপরিচিত শিশুর খতনা অনুষ্ঠানের বিশেষ অতিথি। গ, নতুন লেখকের অখাদ্য উপন্যাসের ভূমিকায় লেখা তরুণ ঔপন্যাসিকের গল্প বলার মুনশিয়ানায় আমি বিস্মিত। না বলতে না পারার জটিল ব্যাধিতে যিনি আক্রান্ত, তাকে দিয়ে ঢেকি বা রাইস মিল গেলানো তেমন কঠিন কর্ম না। কাজে এক দুপুরে আমি দেখলাম যে নুহাশপল্লীর হিমু উৎসব নামক রাইস মিল আমি গিলে বসে আছি। 20 জন হিমু, এদের মধ্যে 4 জন তরুণী হিমু, যাবে নুহাশপল্লীতে। তারা সারাদিন সেখানে ঘুরবে। আমাকে হ্যামিলনের বংশীবাদকের মতো তাদের সঙ্গে থাকতে হবে। উদ্যোক্তা বাংলালিংক নামক টেলিফোন কোম্পানি। হিমুদের নিয়ে তারা একটা SMS কন্টেস্ট করেছে। 50,000-এর মতো হিমু সেই কন্টেস্টে অংশগ্রহণ করেছে। এদের মধ্যে সেরা 20 জন যাবে নুহাশপল্লীতে। প্রতিটি দুষ্ট বুদ্ধির পেছনে একজন দুষ্টমান থাকে। বুদ্ধিমানের মতোই দুষ্টমান। পুরো পরিকল্পনার দুষ্টমানের নাম ইবনে ওয়াহিদ বাপ্পি। সে একসঙ্গে অনেক কিছু করে। কবিতা লেখে, নাটক লেখে, অভিনয় করে, বই ছাপায়, অ্যাড বানায়, প্রয়োজনে অপ্রয়োজনে জনসংযোগ করে, উদ্ভট উদ্ভট আইডিয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। বাপ্পির আইডিয়াতে হিমু উৎসবে রাজি হলাম। বাপ্পি বলল, স্যার, দেখার মতো দৃশ্য হবে। 20 জন হিমু মনের আনন্দে হলুদ পোশাক পরে খালি পায়ে নুহাশপল্লীতে ছোটাছুটি করছে। হিমু স্রষ্টা হিসেবে তাদের আনন্দ আপনি দেখবেন না? তা আমি বললাম, আনন্দ দেখা যেতে পারে। সে উৎসাহের সঙ্গে বলল, হিমু সঙ্গীত লিখে ফেলেছি, একটা অন্তরা শুধু বাকি। আশা করছি ওই দিন হিমু সঙ্গীত গীত হবে। হিমু সঙ্গীত আছে? অবশ্যই। আমার মূল পরিকল্পনা জাতীয় পর্যায়ে হিমু দিবস পালন। অশোকের শিলালিপির মতো জায়গায় জায়গায় হিমু লিপি, হিমু পদযাত্রা। বললাম, সেটা আবার কি? একদল খাঁটি হিমু তেঁতুলিয়া থেকে হাঁটতে হাঁটতে টেকনাফ যাবে, সেখান থেকে সেন্ট মার্টিন। আপনার বাড়ি সমুদ্র বিলাসে পৌঁছার পর এই পদযাত্রার সমাপ্তি। আপনি আমাদের সঙ্গে থাকবেন, তবে আপনাকে হাঁটতে হবে না, আপনি থাকবেন গাড়িতে। হিমু সঙ্গীত একটা অন্তরের অভাবে শেষ পর্যন্ত আটকে রইল। তবে কেন্দ্র থেকে ইসলাম উদ্দিন বয়াতি তার দলবল নিয়ে চলে এলো এবং সকাল থেকে বাদ্য বাজনা শুরু হয়ে গেল। 11টার দিকে টেলিফোন কোম্পানির গাড়ি ভর্তি করে হিমুদের দল চলে এলো। অবাক হয়ে দেখি তাদের কারোর গায়ে হলুদ পাঞ্জাবি নেই এবং কারো পায়ে খালি না। আমি বাপ্পিকে বললাম, ব্যাপারটা কি? এরা শুনেছি ভেজালবিহীন খাঁটি হিমু, এদের হলুদ পাঞ্জাবি কোথায়? বাপ্পি মাথা চুলকে বলল, ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। আমার ধারণা ব্যাগে করে নিয়ে এসেছে, এখন পড়বে। আলোচনার শুরুতেই ছিল পরিচয় পর্ব। পরিচয় পর্বে দেখা গেল অর্ধেকের বেশি মফস্বলের হিমু। চাঁদপুরের হিমু, দিনাজপুরের হিমু। মফস্বলের হিমুদের খানিকটা উগ্র বলে আমার মনে হলো। তারা আমাকে জানালো যে হিমু বিষয়ক সমস্ত বই তারা অধ্যয়ন করেছে। একটি বিষয়ে তারা কোনো দিক নির্দেশনা পাচ্ছে না বলে চিন্তিত। আমি ভয়ে ভয়ে বললাম, কোন বিষয়ে? হিমুদের কি প্রেম করার অধিকার আছে? আমি জবাব দেবার আগেই অন্য হিমুরা কথা বলা শুরু করলো এবং তাদের কাছ থেকে জানলাম হিমুরা আগ বাড়িয়ে প্রেম নিবেদন করতে পারবে না। তবে কোনো মেয়ে তাদের প্রেমে পড়লে তারা ধরি মাছ না ছুঁই পানির নীতি অবলম্বন করবে। হিমুদের রূপা টাইপ প্রেমিকা একজন থাকতে পারে, তবে রূপার সঙ্গে অর্থাৎ রূপা টাইপ প্রেমিকার সঙ্গে কখনো দেখা করা যাবে না। তবে মোবাইলে কথা বলা যাবে এবং SMS চালাচালি করা যাবে। আলোচনার মাঝখানে একজন মফস্বলের হিমুকে হঠাৎ বের হয়ে যেতে দেখলাম। মিনিট 10 পর সে হলুদ পাঞ্জাবি, খালি পা এবং সানগ্লাস পরে উদয় হলো। বাকি হিমুরা হৈ হৈ করে উঠল। হিমুরা কখনো সানগ্লাস পরে না। বেচারা সানগ্লাস খুলে মন মরা হয়ে একা একা ঘুরতে লাগলো। আধ ঘন্টা পর নুহাশপল্লীর ম্যানেজার চিন্তিত মুখে কানে কানে আমাকে বলল, খালি পায়ের হিমু ভাইয়ের মাথায় মনে হয় ক্র্যাক স্যার,
উনি কিছুক্ষণ এক জায়গায় লাফিয়ে এখন কদম গাছের মগডালে উঠে কেমন করে জানি শুয়ে আছে, মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আমি বললাম, তুমি আশেপাশে থাকো, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার জন্য তৈরি থাকো। ম্যানেজার চিন্তিত মুখে কদম গাছের দিকে ছুটে গেল। অনুষ্ঠানের একটি পর্ব ছিল হিমুর স্রষ্টার সঙ্গে একান্তে কিছুক্ষণ। এই পর্বে আমি সবার চোখের আড়ালে বসে থাকব, আমার সামনে একটা খালি চেয়ার থাকবে, হিমুরা একজনের পর একজন সেই চেয়ারে বসবে এবং একান্তে কথা বলবে। আমি বাপ্পিকে বললাম, এই পর্বটা বাদ দাও, আমি হিমুদের ভাবভঙ্গির মধ্যে হঠাৎ প্রবল আওলভাব লক্ষ্য করছি, কে কি করে বসে তার ঠিক নাই। এই পর্ব বাদ গেল। দুজন হিমুকে দেখলাম অত্যন্ত উত্তেজিত। তারা বলছে, একটা হলুদ পাঞ্জাবি কিনলেই হিমু হওয়া যায় না, হিমু হওয়া সাধনার ব্যাপার, যুব সমাজের ভেতর এই সাধনার অভাব। বাংলাদেশে যত হিমু দেখা যাচ্ছে তার সবই ভেজাল। প্রতি পূর্ণিমাতে জ্যোৎস্না দেখা হিমুদের জন্য অবশ্য কর্তব্য, অথচ বেশিরভাগ হিমুরা জানেই না পূর্ণিমা কবে। হিমুদের জন্য মিসির আলীর বই পড়া নিষিদ্ধ, অথচ এখানে অনেক হিমু আছে যারা মিসির আলীর বই পড়ে। এরা হিমু সমাজের কলঙ্ক। হিমুদের যে মিসির আলী বই পড়া নিষিদ্ধ, এই তথ্য আমি নিজেও জানতাম না, নতুন জ্ঞান পেয়ে ভালো লাগলো। মেয়ে হিমুদের একজন এসে বলল, স্যার সোনা রং তো হলুদ, আমরা মেয়ে হিমুরা কি সোনার গয়না পড়তে পারি? আমি বললাম, অবশ্যই পড়তে পারো। হলুদ শাড়ি পরলে মনে হয় কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি, এর কি করব? হলুদ পাঞ্জাবি পরলে হয় না? না, হয় না। তাহলে ছেলে হিমুদের সঙ্গে আমাদের তফাৎ কি থাকলো? টেলিফোন কোম্পানি হিমুদের জন্য কিছু গিফটের ব্যবস্থা করেছিল, তার মধ্যে একটা করে মোবাইল ফোনের সেটও ছিল। হিমুরা সবাই আগ্রহ করে মোবাইল সেট নিল, যদিও হিমুদের বৈষয়িক আসক্তি থেকে মুক্ত থাকার কথা। দুপুর 2:30টায় খাবার দেওয়া হলো, হলুদ রঙের খাবার, খিচুড়ি। আমি প্রচন্ড মাথা ধরেছে এই অজুহাতে হিমুদের কাছ থেকে বিদায় চাইলাম। তারা বলল, গুরু রেস্ট নিন, আপনার রেস্টের প্রয়োজন আছে। খুব হালকাভাবে লেখাটা লিখলাম। লেখাটা আরেকটু গুরুত্বের সঙ্গে লেখা উচিত ছিল। পৃথিবীতে কাল্টের বিষয়টি প্রবলভাবেই আছে। কিছু মানুষের জিনের ভেতরেই হয়তোবা কাল্ট সদস্য হবার বিষয় থাকে। গুরুর নির্দেশে এরা করতে পারে না এমন কাজ নেই। কাল্টের সংজ্ঞা হচ্ছে ক্ষুদ্র একদল মানুষ যারা গুরুর পেছনে সীমাহীন আবেগে একত্রিত হয়। শ্রীলঙ্কার প্রভাকরণকে এক অর্থে কাল্ট গুরু বলা চলে, তালেবানরাও তাই। জাপানে এক প্রায় অন্ধ কাল্ট গুরু শোকো আসাহারা, তার আদেশে বহু মানুষকে স্যারিন গ্যাস দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনা 1995 সালের। এই গুরুর দলের নাম অম শিনরিকিও। দলের সদস্যরা গুরুকে দেখত ঈশ্বরের মতো। জিম জোনাসের ঘটনা তো সবারই জানা। 17 নভেম্বর 1978 সনে তার কারণে 900 মানুষ স্বেচ্ছা মৃত্যুবরণ করে। হিমু নামের যে গোষ্ঠী তৈরি হয়েছে, এরা অবশ্যই নির্বিষ ভেজিটেবল টাইপ, তবে এদেরকে কখনোই একত্রিত হতে দেয়া যাবে না। সব কাল্ট সদস্য একসময় নির্বিষ ভেজিটেবল থাকেন। পাদটিকা, রাশিয়ার মস্কো শহরে একটি হিমু ক্লাব হতে যাচ্ছে। ক্লাবের সদস্যরা বাঙালি না, রাশিয়ান। মস্কো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের ছাত্রছাত্রী। এরা হিমুকে নিয়ে লেখা বেশ কয়েকটি বই রুশ ভাষায় অনুবাদ করেছে। বইগুলির প্রকাশনা উৎসবে ক্লাব তৈরির ঘোষণা দেওয়া হবে। উৎসবে আমন্ত্রিত সব অতিথিকে হলুদ রঙের কিছু পড়তে হবে। অতিথিদের বড় অংশ ডিপ্লোম্যাট, তাদের জন্য 50টা হলুদ টাই কেনা হয়েছে। বিপদ আপদ। বিপদের সঙ্গে সবসময় আপদ শব্দটি যুক্ত হয়। আপদ একটি স্ত্রীবাচক শব্দ। অনেক বিপদ স্ত্রীলোক নিয়ে আসে বলেই কি আপদ? আমরা বলি আপদ জুটেছে, এর অর্থ নিশ্চয়ই বিপদ নিয়ে আসবে এমন মহিলা কপালে জুটেছে। আমার দীর্ঘ জীবনে অনেক আপদের মুখোমুখি হয়েছি। তারা স্ত্রীলোক হিসেবে যেমন এসেছে, পুরুষ হিসেবেও এসেছে। কিছু গল্প করা যেতে পারে। শহীদুল্লাহ হলে থাকি, হাউস টিউটর। এক ছুটির দিনে আপদ জুটে গেল। ড্রয়িং রুমে গোফলা এক যুবক বসা, গাট্টা গোট্টা শরীর, অতি গম্ভীর, নাম বাহাদুর। সে লেখক স্যারের সঙ্গে দেখা না করে বিদায় হবে না, প্রয়োজনে 24 ঘন্টা ঠায় বসে থাকবে। আমি আপদের সঙ্গে দেখা করতে গেলাম। সে অতি বিনয়ে কদমবুসি করতে করতে বলল, আপনাকে একটা উপহার দিতে এসেছি, উপহার গ্রহণ করলে খুশি হব, নিতেই হবে। আমি বললাম, উপহারটা কি? আমার একটা কিডনি। আমি বললাম, আমার 2টা কিডনি সচল, তোমারটা আমার প্রয়োজন পড়ছে না।
যদি কখনো প্রয়োজন পড়ে সে কারণে জানিয়ে রাখলাম। স্যার, আপনি ধরে নিন আপনারই একটা কিডনি আমার শরীরে, যখন খবর পাবো দিয়ে যাব, নো ডিলে। আচ্ছা যাও, প্রয়োজন হলে খবর দেব, এখন যাও, কাজ করছি। বাহাদুর বলল, মাঝে মাঝে আমি খোঁজ নিয়ে যাব কিডনির প্রয়োজন পড়ল কিনা। আমি বললাম, তোমাকে এসে খোঁজ নিতে হবে না, ঠিকানা রেখে যাও, কিডনি নষ্ট হলেই খবর দেব। যুবক বলল, আমার কোনো স্থায়ী ঠিকানা নেই, এক এক সময় এক এক জায়গায় থাকি, আমি এসে খোঁজ নিয়ে যাব। আমাকে বলতে হলো, আচ্ছা। আমার জীবনে উপগ্রহের মতো আপদ জুটে গেল। সে অদ্ভুত অদ্ভুত সময় এসে খোঁজ নেয় আমার কিডনির কোনো সমস্যা আছে কিনা। সে যে নিজের কিডনির খুব যত্ন নিচ্ছে সেটা জানাতেও ভোলে না। স্যার, চা সিগারেট ছেড়ে দিয়েছি, এতে কিডনির ক্ষতি হতে পারে। নিয়মিত ব্যায়াম করছি, দৈনিক 7 গ্লাস পানি খাচ্ছি। আপনাকে তো একটা খারাপ জিনিস দিতে পারি না। আপনার ব্লাড গ্রুপ কি? আমার ও পজিটিভ। ব্লাড গ্রুপ জানি না। ব্লাড গ্রুপ জেনে রাখবেন স্যার, কিডনির ম্যাচিং এ লাগে। এই কিডনিওয়ালাকে আমি একবার চাকরিও দিয়েছিলাম। 3 মাস সে নুহাশপল্লীতে চাকরি করেছে, এখন অনেকদিন তার খোঁজ নেই। তার জিম্মায় থাকা আমার কিডনির খবর কি কে জানে। দ্বিতীয় আপদের কথা বলি। এই আপদ স্ত্রীলোক, 18-19 বছরের তরুণী, বাড়ি চিটাগং। ঘটনাটা বলি। কি কারণে যেন চিটাগং গিয়েছি, উঠেছি এক হোটেলে। আমার কলেজের স্কুলের বন্ধু ওম প্রকাশ, সে নিজেও লেখালেখি করে, আমার সঙ্গে দেখা করতে এসে বলল, দোস্ত, হিন্দু বিয়ে কিভাবে হয় দেখবে, আজ আমার এক আত্মীয় বিয়ে হচ্ছে। আমি বললাম, হিন্দু বিয়ে অনেকবার দেখেছি, আর না, হিন্দু বিয়েতে পুতুল খেলা টাইপ কিছু ব্যাপার আছে, আংটি খোঁজাখুঁজি, এইসব আমার পছন্দ না। ওম প্রকাশ বলল, যেতেই হবে, মেয়ে তোমার বিরাট ভক্ত, রাতে তোমার বই পাশে না নিয়ে ঘুমাতে পারে না, বাসরাতে তোমার কোন বই পাশে থাকবে তাও ঠিক করা। আমি বললাম, কোন বই? ওম প্রকাশ বলল, আমি জানি না, তুমি জিজ্ঞেস করে জেনে নিও। এরপর না বলা শুধুমাত্র মহান লেখকদের পক্ষে সম্ভব। আমি যেহেতু বাজারি লেখক, কাজেই রাজি হয়ে গেলাম। বাসরাতে মেয়েটির পাশে কোন বইটি থাকবে জানতে ইচ্ছে করছে। কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে, মেয়ে সেজেগুজে সবার সামনে স্টেজে বসা। কোনো পুরোহিত বা এই জাতীয় কিছু দেখলাম না, মনে হচ্ছে হিন্দু বিয়ে এখন অনেক আধুনিক হয়েছে। ওম প্রকাশ আমাকে মেয়েটির কাছে নিয়ে গেল। সেই মেয়ে যেহেতু কোনো লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত না, আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। আমাকে তার পাশে ছবি তোলার জন্য বসতে হলো। সে 2 হাতে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, তার বিয়ে না হওয়া পর্যন্ত সে এই হাত ছাড়বে না। আমি হকচকিয়ে গেলাম, কারণ মেয়েটির মধ্যে হিস্টিরিয়ার সব লক্ষণ প্রকাশিত হতে শুরু করেছে। বিয়ের উত্তেজনায় এবং অনাহারে বিয়ের দিন হিন্দু মেয়েদের না খেয়ে থাকতে হয়। সে মানসিক এবং শারীরিকভাবে দুর্বল, অতি সাধারণ চাপ সহ্য করার শক্তিও তার নেই। এর মধ্যে বরযাত্রী চলে এলো এবং বরপক্ষের একজন এগিয়ে এসে বলল, কনে আরেকজন পুরুষের হাত ধরে বসে আছে কেন? এই পুরুষকে? ওম প্রকাশ ভীত গলায় বলল, উনি বিখ্যাত লেখক, উনার নাম হুমায়ুন আহমেদ, রেবা তার বিশেষ ভক্ত। বরকর্তা বললেন, বিশেষ ভক্ত হলে তার বই পড়বে, তার হাত ধরে বসে থাকবে কেন? কোনো ঘটনা নিশ্চয়ই আছে, এই বিয়ে হবে না, আমরা ফেরত যাচ্ছি। রেবা অজ্ঞান হয়ে এলিয়ে পড়ে গেল। তার হাতের মুঠি আলগা হলো, আমি উঠে দাঁড়ালাম। কাউকে যে কিছু বলবো সেই উপায় নেই। ততক্ষণে ধুমধুমার শুরু হয়ে গেছে। বরপক্ষ এবং কনে পক্ষের মধ্যে তুমুল তর্কাতর্কি। কয়েকজনকে দেখলাম হাত গুটাচ্ছে। ওম প্রকাশ আমাকে ট্যাক্সিতে তুলে দিয়ে পরিস্থিতি সামলাতে গেল। পরে খবর নিয়েছি বিয়ে লগ্নমতই হয়েছে। এই শর্তে হয়েছে যে মেয়ে কোনোদিন হুমায়ুন আহমেদ নামক লেখকের নাম উচ্চারণ করতে পারবে না এবং তার কোনো বই পড়তে পারবে না। 2 দেশি আপদের গল্প বললাম, এবার বিদেশি আপদের গল্প। এই আপদ পুরুষ, বয়স 36-37, সুইডেনের নাগরিক, নাম মাসুদ আখন্দ। সে সুইডেনে বেশ ভালো বেতনের সরকারি কর্মকর্তা। ছুটি কাটাতে দেশে এসেছে। তার ইচ্ছা একদিন সে সারাক্ষণ আমার সঙ্গে থাকবে। আমি কি করি না করি দেখবে, কথা বলে বিরক্ত করবে না। আমার সঙ্গে সারাদিন থাকার একটি বিশেষ কারণও নাকি তার আছে। আমি বললাম, কারণটা কি? সে বলল, জীবনের একটা পর্যায়ে আমরা চরম দুঃসময়ের ভেতর দিয়ে গিয়েছি, তখন আপনার বই পড়ে আমরা শক্তি ও সাহস পেয়েছি। আমার বইয়ের যে শক্তি ও সাহস দেওয়ার ক্ষমতা আছে এই তথ্য জানতাম না,
আমি বললাম, আমি নুহাশপল্লীতে যাচ্ছি, চল আমার সঙ্গে, সারাদিন থাকবে। সে সারাদিন থাকলো। সন্ধ্যাবেলা বলল, স্যার, বাকি জীবন আমি আপনার পাশে থাকতে চাই, নানানভাবে আপনার সেবা করতে চাই, আপনার কাজকর্ম খানিকটা হলেও সহজ করতে চাই। সুইডেনে আমার গাড়ি আছে, আমি ভালো গাড়ি চালাই, আপনি ড্রাইভার বিদায় করে দিন, আপনার গাড়ি আমি চালাবো। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম এ হলো বিদেশি আপদ, এর হাত থেকে অতি দ্রুত মুক্তি না পেলে সমস্যা আছে। আমি বললাম, আমি আমার নাটক ও ছবির কাজে টেকনিক্যাল লোকজনের সাহায্য নিই, ক্যামেরাম্যান, এডিটর, এইসব। সেই যোগ্যতা তোমার নেই, যদি কোনোদিন যোগ্যতা হয় তখন দেখা যাবে, এখন বিদায়। 3 বছর পর, 4 বছর হতে পারে, এই যুবক আবার উপস্থিত। আমাকে পা ছুঁয়ে সালাম করে হাসি মুখে বলল, স্যার, আমাকে চিনতে পারছেন? আমি বললাম, না। আমার নাম মাসুদ আখন্দ, এখন চিনেছেন? না। যুবক আহত গলায় বলল, স্যার, আপনার সঙ্গে বাকি জীবন থাকার জন্য আমি টেকনিক্যাল কাজ শিখেছি, সুইডিশ ফিল্ম ইনস্টিটিউট থেকে এডিটিং, স্পেশাল এফেক্ট এবং ডিরেকশনে ডিগ্রি নিয়েছি। আমি মনে মনে বললাম, খাইছে আমারে। প্রকাশ্যে বললাম, এখন তোমাকে চিনেছি, তোমার সরকারি চাকরি কি হলো? চাকরি ছেড়ে দিয়েছি স্যার। বাকি জীবন বাংলাদেশে থাকবে? অবশ্যই, বাংলাদেশে থাকবো এবং আপনাকে সাহায্য করব। তোমার স্ত্রী, ছেলে মেয়ে বাংলাদেশে আসতে রাজি হবে? স্ত্রী রাজি না হলে ডিভোর্স দিয়ে চলে আসবো। মাসুদ এখন তো তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে এখন বাংলাদেশে আছে। তার স্ত্রীর ধারণা হুমায়ুন আহমেদ নামক লেখকের কারণে তাদের সুখের সংসার ভেঙে গেছে। মাসুদকে আমি আমার প্রতিষ্ঠানে যুক্ত করিনি, তাকে বলেছি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে। যেদিন আমার সত্যিকার ভাবে তাকে প্রয়োজন পড়বে সেদিন ডাকবো। যখন পুরোপুরি চলৎশক্তিহীন হব, তখন আমাকে বিছানা থেকে বাথরুমে নিয়ে আনার পবিত্র দায়িত্ব সে পাবে। এই মহান দায়িত্ব অন্য কাউকেও দেওয়া হবে না। মাসুদ আখন্দ বিপুল উৎসাহে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করেছে। ফিশবোন ফিল্মস নামে একটি প্রতিষ্ঠান করেছে, যেখানে ভিডিও নাটক এবং ফিল্ম তৈরি হবে। একটি নাটক উড়াল ফানুস সে তৈরিও করেছে। নাটকটা আমাকে দেখানোর মতো উন্নত মানের হয়নি বলে আমাকে দেখাচ্ছে না, অন্যদের দেখিয়ে বেড়াচ্ছে। আমার শুভকামনা তার প্রতি এবং তার প্রতিষ্ঠানের প্রতি। প্রার্থনা করি একদিন তার প্রতিষ্ঠান নুহাশ চলচ্চিত্রকে ছাড়িয়ে অনেক দূর যাবে। পরাজয় অতি দুঃখজনক ঘটনা, শুধু ছাত্র এবং পুত্রের কাছে পরাজয় গৌরবময়। মাসুদ আখন্দ নামক কঠিন আপদকে আমি ছাত্র এবং পুত্রের মতোই দেখি। পরম করুণাময়ের করুণা তার উপর শ্রাবণ ধারার মতো বর্ষিত হোক, এই শুভকামনা। একটি ভ্রমণ কাহিনী। নুহাশপল্লী ছাড়া আর কোথাও যেতে আমার ভালো লাগে না। নতুন দেশ দেখা, নতুন জনপদ দেখা আমাকে আকর্ষণ করে না। নিজের দেশই দেখা হয়নি, অন্য দেশ কি দেখব? মাঝে মাঝে অ্যান্টার্কটিকায় যেতে ইচ্ছে করে। জনমানব শূন্য ধুধু বরফের দেশ দেখতে ইচ্ছে করে। বরফের ঘর ইগলুতে একটা রাত কাটানো, রাতের আকাশে মরুপ্রভার খেলা দেখা। সমস্যা হচ্ছে অ্যান্টার্কটিকায় বইমেলা হয় না, সেখানে লেখকদের সাহিত্য নিয়ে জটিল জ্ঞানের কথা বলার সুযোগ নেই। এই সুযোগ আছে নর্থ আমেরিকায়। নিউ ইয়র্কের মুক্তধারার বিশ্বজিৎ প্রতি বছর বইমেলার আয়োজন করে। ফোবানা বলে বাংলাদেশের বাঙালিরা বছরের এক সময় একত্রিত হয়। অনুষ্ঠান শেষ হয় মারামারি এবং চেয়ার ছোড়াছুড়িতে। শুনেছি ফোবানা 2 ভাগে এখন বিভক্ত, আওয়ামী লীগ ফোবানা এবং বিএনপি ফোবানা। দেশের সংস্কৃতি আমরা বিদেশে নিতে পারি বা না পারি, দেশের দলাদলি ঠিকই ইম্পোর্ট করেছি। ভারতীয় বাঙালিরাও বছরে একবার সম্মেলন করেন, নাম বঙ্গ সম্মেলন। সেখানে তারা বাংলাদেশের কিছু অতিথিকে নিমন্ত্রণ করেন। আমার দুর্ভাগ্য যে প্রতি বছরই সবকটি সম্মেলন থেকে আমি নিমন্ত্রণ পাই। দুর্ভাগ্য বলছি কারণ নিমন্ত্রণের কারণে আমাকে বেশ কিছু মিথ্যা বলতে হয়। যেমন ভিসা পাইনি বলে যেতে পারছি না। অবশ্য ভিসার জন্য অ্যাপ্লাই করিনি, ভিসা পাবো কিভাবে? ডাক্তার বলেছে হার্টের অবস্থা ভালো না, 1 মাসের জন্য কমপ্লিট বেড রেস্টের ব্যবস্থা দিয়েছেন। ভার্টিগোর সমস্যা হচ্ছে, প্লেনে উঠে অসুস্থ হয়ে পড়ি, বমি টমি করে একাকার। এত কিছু বলেও এই বছর শেষ রক্ষা হয়নি। আমি স্ত্রী পুত্র নিয়ে শুকনা মুখে প্লেনে উঠলাম। নিউ ইয়র্কে বিশ্বজিতের বইমেলা, সান ফ্রান্সিসকোতে বঙ্গ সম্মেলন, এখানেই শেষ না, নিউ জার্সিতে আরেক মেলা। কেউ ভুলেও ভাববেন না ওইসব অনুষ্ঠানে লেখকদের নিয়ে বিরাট মাতামাতি হয়। ঝোঁকটা থাকে নাচ গানের দিকে, লেখকরা শোভা হিসেবে থাকেন। লেখকদের শুকনা বক্তৃতা শোনার জন্য আগ্রহ থাকার কারণ অবশ্য নেই।
বিশ্বজিতের বইমেলায় 3 জন লেখক, হাসান আজিজুল হক, সমরেশ মজুমদার এবং আমি। অনুষ্ঠান পরিচালনা করছেন হাসান ফেরদৌস। গুরু গম্ভীর অনুষ্ঠান শুরু হলো, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই আমার 2 বছর বয়সী পুত্র মঞ্চে উঠে এসে ঝাঁপ দিয়ে আমার কোলে উঠে পড়ল। তার মার একক গানের অনুষ্ঠান আছে, সে সঙ্গীত যন্ত্রীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত। পুত্র নিষাদ এই সুযোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানের সঞ্চালকের কঠিন কঠিন প্রশ্নের জবাব আমি পুত্রকে কোলে নিয়ে দিচ্ছি। একই সঙ্গে পুত্র নিষাদের প্রশ্নের জবাবও দিতে হচ্ছে। তার প্রশ্নগুলি সহজ, যেমন মা কোথায় গেল, তোমার ঠান্ডা লাগছে। নিউ ইয়র্কের ঝামেলা শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই মেলায় আমার একটি প্রাপ্তিও ছিল। জীবনের প্রথম পুত্রকে কোলে নিয়ে স্টেজের শেষ মাথায় দাঁড়িয়ে তার মার গান শুনলাম। দর্শকদের অনুরোধে সে গাইল, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। গান শেষ করে শাওন জানতে চাইল, গানটি কার লেখা আপনারা কি জানেন? শ্রোতাদের একজন বলল, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমার পাশে বাচ্চা কোলে আরো এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি গলা নামিয়ে বললেন, এটা নজরুল গীতি। আমি যথেষ্ট আত্মশ্লাঘ অনুভব করলাম, কারণ এই গানটির গীতিকার আমার অতি পরিচিত। তার সাথে রোজই আমার দেখা হয়। ভদ্রলোক ভালো মানুষ টাইপ। জায়গাটার নাম সান হোসে, ক্রিশ্চিয়ান সেন্টের নামে নাম। বঙ্গ সম্মেলন হচ্ছে হোটেল হিলটনের কনভেনশন সেন্টারে। লোকে লোকারণ্যের মতো, দাদায় দাদারণ্য। আমি কাউকে চিনি না, তারাও আমাকে চেনেন না। একজন এসে বললেন, নমস্কার, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? আমি বললাম, জি। রুনাদির সঙ্গে এসেছেন? আমি বললাম, শাওনদির সঙ্গে এসেছি। তিনি বললেন, আপনি কি রুনাদির গানের সঙ্গে তবলা বাজাবেন? আমি বললাম, আপনারা বললে অবশ্যই বাজাবো, কিন্তু আমি তো তবলা বাজাতে পারি না। দুজনই দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি তখনও বুঝতে পারিনি রুনাদি হচ্ছে রুনা লায়লা। হিলটন খুবই নামি দামি হোটেল, কিন্তু হোটেলের বাইরে বেমানান সস্তা ধরনের বেঞ্চ পাতা। এই বেঞ্চে বসে বিরস মুখে সিগারেট টানছেন সুনীল গঙ্গোপাধ্যায়। হাঁপ ছেড়ে বাঁচলাম। পরিচিত মুখ দেখা যাচ্ছে। আমি এগিয়ে গেলাম। সুনীল গঙ্গোপাধ্যায় বললেন, কোনো মানে হয় হুমায়ুন? সিগারেট খাবার জন্য প্রতিবার 9 তলা থেকে নেমে হোটেলের বাইরে আসতে হয়। সিগারেট যে পুরোপুরি খারাপ তাও তো না, এর কিছু ভালো দিকও আছে। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, ভালো দিক কি? সুনীল গঙ্গোপাধ্যায় বললেন, সিগারেটের 98টা দোষ, 2টা মাত্র গুণ। ভালো গুণ 2টা হলো, যারা সিগারেট খায় তাদের আলঝেইমার্স হয় না এবং বৃদ্ধ বয়সে তাদের হাড্ডি বেঁকে যায় না। আমি বললাম, আপনার সঙ্গে শাওনের দেখা হলে এই 2টা ভালো গুণের কথা বলবেন, বিপদে আছি। বঙ্গ সম্মেলন আছেন 3 লেখক, সুনীল, সমরেশ, হুমায়ুন। সাহিত্যের জটিল সেমিনার, কঠিন সব প্রশ্ন। এক একটা প্রশ্নের জবাব দিই আর মনে মনে বলি, এইসব সেমিনারে আর আসবি? কথা তোর শিক্ষা হয় না। গোদের উপর ক্যান্সারের মতো সিনেমা সেমিনারেও আমাকে অংশগ্রহণ করতে হলো, কারণ আমার 2টা ছবি তারা দেখাচ্ছে, আমার আছে জল আর চন্দ্রকথা। আমার আছে জল আমি নিজেও দর্শকদের সঙ্গে বসে কিছুক্ষণ দেখলাম। একজন মহিলা দর্শকের মন্তব্য উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না। তিনি পাশের জনকে বললেন, দিদি, বাংলাদেশের এই পরিচালক কিন্তু পানি বলছেন না, জল বলছেন। আমার আছে জল ছবির নাম, আমার আছে পানি নাম দেননি। আধুনিক দৃষ্টিভঙ্গির মানুষ গো, এমনটা দেখা যায় না। এই জাতীয় সম্মেলনে ভিডিও ক্যামেরা হাতে কিছু সাংবাদিক থাকেন, তারা ইন্টারভিউ নিয়ে বেড়ান। তাদের একজন আমার মুখের উপর ক্যামেরা ধরে বললেন, দাদা, তসলিমার দেশে ফেরার ব্যাপারে কি করলেন? আমি বললাম, ভাই, দেশ তো আমি চালাচ্ছি না, আমি দেশ চালালে অবশ্যই তাকে দেশে ফিরতে বলতাম। বাংলাদেশের মেয়ে কেন অন্য দেশে নির্বাসিত জীবনযাপন করবে? দাদা, এটা কি আপনি মন থেকে বললেন? আমি বললাম, লেখকরা মিথ্যা গল্প তৈরি করেন, সেটাকে ব্যালেন্স করার জন্য সবসময় সত্যি কথা বলতে হয়। পাদটিকা। বঙ্গ সম্মেলনে তসলিমা নাসরিনকে নিয়ে একটা কবিতা সংকলন বের হয়েছে। সংকলনটির নাম লজ্জার 1 বছর। সুন্দর সুন্দর কিছু কবিতা সেখানে আছে। বিশেষ করে কবি জয় গোস্বামীর কবিতার তো খুবই ভালো লাগলো। তসলিমা নির্বাসিত জীবনযাপন করছেন। ব্যাপারটা কষ্টের। দেশের মেয়ে কেন বাইরে থাকবে? তিনি যদি ভুলভ্রান্তি করে থাকেন, তার ফয়সালা দেশেই হবে। বাংলাদেশে এমন কেউ কি আছে যে ভুলের ঊর্ধ্বে? দেশমাতা তার সব সন্তানকেই বুকে আগলে ধরে রাখতে চান। রাজনীতিবিদরা কেন এই কথা বুঝেন না, কে জানে। মা। আমেরিকানরা রসিকতা করতে পছন্দ করে। তাদের রসিকতার বিষয় শাশুড়ি,
মা না। আমাদের দেশে ব্যক্তি নিয়ে রসিকতা শালাদুলা ভাই দাদা নাতিতে সীমাবদ্ধ। মা শাশুড়ি কিংবা বাবা শ্বশুর কখনোই না। আমার মা রসিক মানুষ। তিনি তার ছেলে মেয়েদের নিয়ে রসিকতা করেন, কাজেই তাকে নিয়ে তার ছেলে মেয়েদেরও রসিকতা করার অধিকার আছে। মার রসিকতার নমুনা দিই। একবার একজন অপরিচিত মহিলা মাকে জিজ্ঞেস করলেন, আপনার ছেলে কয়টি? মা বললেন, 3টি। বড় ছেলে কি করে? সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার পিএইচডি ডিগ্রি আছে কেমিস্ট্রিতে। মাশাআল্লাহ। মেজটি কি করে? সে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার একটা পিএইচডি ডিগ্রি আছে ফিজিক্সে। মাশাআল্লাহ। 3 নম্বর ছেলেটি কি করে? সে উন্মাদ। আহারে, কি সর্বনাশ! সবচেয়ে ছোটটা উন্মাদ? সে উন্মাদ না, সে উন্মাদ নামে একটা পত্রিকা বের করে। ভদ্রমহিলা হতভম্ব। তার সঙ্গে রসিকতা করায় খানিকটা রাগ। মা নির্বিকার। আমি তখন অচিন রাগিনী নামে 3 খণ্ডের একটা নাটক বানিয়েছি। মা আমার বাসায় বেড়াতে এসেছেন, নাটক আমার সঙ্গে দেখবেন। তিনি আগ্রহ নিয়ে দেখলেন। আমি বললাম, কেমন লাগলো? মা বললেন, তোর নাটক দেখতে দেখতে একটা কথা মনে হলো। তোর বাবা আগে ভাগে মারা গিয়ে তোর জন্য সুবিধা করে দিয়েছে। কিরকম? সে ছিল নাটক পাগল। তোর নাটকে আসাদুজ্জামান নূর যে পাঠটা করেছে, এটা সে করার জন্য তোকে বলতো। তুই পাঠটাকে দিতি না। এই নিয়ে পিতা পুত্রের মন কষাকষি। সমস্যা না, আগে ভাগে মারা যায়, তুই বিরাট বিপদ থেকে উদ্ধার পেয়েছিস। এইবার মাকে নিয়ে আমার রসিকতার গল্প। বাবার পোস্টিং তখন কুমিল্লায়, পুলিশের ডিএসপি। আমি ইউনিভার্সিটিতে পড়ি। ছুটিতে কুমিল্লায় গিয়ে দেখি মা মুরগি পুষছেন। 3টা মুরগি। মুরগি ডিম পাড়বে, ওই ডিম খাওয়া হবে। প্রতিদিন সকালে মা খাঁচা খুলে আগ্রহ নিয়ে দেখেন মুরগি ডিম পারল কিনা। প্রতিদিন তাকে হতাশ হতে হয়। আমি গোপনে ডিম কিনে এনে রাতে খাঁচায় রেখে দিলাম। সকালে ঘুম ভাঙল মার আনন্দ চিৎকারে। 3টা মুরগি একসঙ্গে ডিম দিয়েছে। এরপর থেকে প্রতিদিনই খাঁচায় 3টা করে ডিম পাওয়া যেতে লাগলো। সবাই খুশি। একদিন মার আনন্দধ্বনি পাওয়া গেল না। আমি রাতে তো 3টা ডিমই রেখেছি। তিনি ডিম হাতে আমার কাছে এসে বললেন, এইসব কি, মার সাথে ফাজলামি? আমি বললাম, কি করেছি? এই 3টা তো হাঁসের ডিম, মুরগি হাঁসের ডিম পারবে কিভাবে? মা, ভুল হয়েছে, এরকম আর করব না। মা এই ঘটনায় খুবই আহত হলেন। বাবার কাছে নালিশ করলেন। বাবা আমাকে ডেকে পাঠালেন। তাকে জমের মতো ভয় পাই। ভয়ে অস্থির হয়ে তার কাছে গেলাম। বাবা বললেন, মুরগির ডিমের বদলে তুই হাঁসের ডিম কিনলি কি মনে করে? আমি বললাম, মুরগির ডিমই চেয়েছি, ডিমওয়ালা হাঁসের ডিম দিয়েছে। বাবা বললেন, সবচেয়ে ভালো হতো পচা ডিম রাখলে, তোর মা ডিম ভাঙতো, বিকট গন্ধে বাড়ি ভরে যেত। 3টা মুরগি একসঙ্গে পচা ডিম কেন পারল, এই নিয়ে আমরা তখন গবেষণায় বসতাম। পাঠক, আমার বাবার রসবোধ কি ধরতে পারছেন? মানুষ যেমন রসিকতা করে, প্রকৃতিও কিন্তু করে। সেই রকম একটা গল্প বলি, মার প্রতি প্রকৃতির রসিকতা। মা তখন খুবই অসুস্থ, কিডনি প্রায় অকেজো। বিছানায় বসে থেকেই ঘুমিয়ে পড়েন, ডাকলে সাড়া পাওয়া যায় না। একদিন হঠাৎ অচেতন হয়ে গেলেন। অ্যাম্বুলেন্স এনে তাকে ল্যাবেড হাসপাতালে নিয়ে গেলাম। তাকে সিসিইউতে রাখা হলো। ডাক্তার বরেন চক্রবর্তীর রোগী। তার জ্ঞান ফিরল রাত 3টায়। তিনি দেখলেন সবুজ পর্দা ঘেরা একটা ঘরে তিনি শুয়ে আছেন। আরামদায়ক আবহাওয়া। তার সামনে সবুজ পোশাক পরা 2টি রূপবতী এবং বেটে তরুণী দাঁড়িয়ে আছে। এরা নার্স, মার খোঁজ নিতে এসেছিল। মার ধারণা হলো তিনি মারা গেছেন। মৃত্যুর পর তার বেহেশত নসিব হয়েছে, কারণ বেহেশত সবুজ, এই খবর তিনি জানেন। মেয়ে 2টি যে হুর, এটাও বোঝা যাচ্ছে। নিশ্চিত হবার জন্য তিনি হুরদের জিজ্ঞেস করলেন, মা, এটা কি বেহেশত? হুর 2জন মুখ চাওয়াচাই করে রোগীকে সন্তুষ্ট করার জন্য বলল, জি খালাম্মা। মা বললেন, তোমরা আমাকে বেহেশতের আঙ্গুর এনে দাও তো দেখি, খেয়ে দেখি কি অবস্থা। হুর 2জন আঙ্গুর নিয়ে এলে কি হতো আমি জানি না। তার আগে ডিউটি ডাক্তার ঢুকলেন এবং বললেন, খালাম্মার জ্ঞান ফিরেছে, আপনার ছেলেমেয়েরা বাইরে দাঁড়িয়ে আছে, সবাই ডেকে দিই, কথা বলেন। এই ঘটনার পর একদিন মাকে বললাম, আপনার কি খুব বেহেশতে যাবার ইচ্ছা? মা বললেন, হ্যাঁ। আমি বললাম, আপনি তো লোভী মহিলা না, বেহেশতের লোভ কেন করছেন? মা বললেন, বেহেশতে না গেলে তোর বাবার সঙ্গে দেখা হবে না, তোর বাবার সঙ্গে দেখা করার জন্যই বেহেশতে যেতে চাই। আমি বললাম, প্রথম দেখাতে তাকে কি বলবেন?
বলবো 6টা ছেলে মেয়ে ঘাড়ে ফেলে তুমি চলে গিয়েছিলে, আমি দায়িত্ব পালন করেছি, এদের পড়াশোনা করিয়েছি, বিয়ে দিয়েছি, এখন তুমি তোমার দায়িত্ব পালন করো, বেহেশতের সুন্দর সুন্দর জায়গাগুলি আমাকে দেখাও, শুধু আমরা দুজন ঘুরবো, তুমি তোমার সঙ্গের হুরগুলিকে বিদায় করো। মৃত্যু একটি ভয়াবহ ব্যাপার। যখন মাকে দেখি সেই ভয়াবহ ব্যাপারটির জন্য তিনি আনন্দ নিয়ে অপেক্ষা করছেন, তখন অবাক লাগে। রসকস। ছোটবেলায় একটা খেলা খেলতাম। এই খেলায় অতি দ্রুত একটি ছড়া আবৃত্তি করতে হতো। রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক। একটি শব্দের সঙ্গে অন্যটির কোনো মিল নেই। ননসেন্স রাইম যেরকম হবার কথা সেরকম, শুধু প্রথম দুটি শব্দ সবসময় একসঙ্গে ব্যবহার করার রীতি আছে। যেমন লোকটির রসকস নেই। ব্যাপারটা এরকম, যার রস থাকবে তার কষও থাকতে হবে। রসবোধের সঙ্গে কষবোধ। আমরা রসিক মানুষ পছন্দ করি। শৈশবে দেখেছি গ্রাম্য মজলিসে ভাড়া করে রসিক মানুষ নিয়ে আসা হতো। তাদের কাজ হাসি তামাশা করে আসর জমিয়ে দেয়া। নেত্রকোনা অঞ্চলে এদের নাম আলাপি, অর্থাৎ যিনি আলাপ করেন। শৈশবে আলাপিদের আলাপ শুনেছি। তাদের আলাপের বড় অংশ জুড়েই আদি রস, কাজেই শিশুদের জন্য নিষিদ্ধ। বাংলাদেশের মেয়েরাও মনে হয় স্বামী হিসেবে রসিক পুরুষ পছন্দ করে। কি ধরনের স্বামী পছন্দ প্রশ্নের জবাবে দেখি একটা সাধারণ উত্তর হলো, তাকে রসিক হতে হবে, রসবোধ থাকতে হবে। আমার আড্ডাধারীরা সবাই রসিক। রসিকতা করেন এবং বুঝতেও পারেন। বাসায় আড্ডা চলছে আর কিছুক্ষণ পরপর হো হো হাসির শব্দ শোনা যাচ্ছে না, তা কখনো হয় না। যারা নিয়মিত আড্ডায় আসেন না, তারাও ভালো কোনো রসিকতা পেলে এসএমএস করে আমাকে পাঠিয়ে দেন। সম্প্রতি এরকম একটি এসএমএস পেয়েছি। যিনি পাঠিয়েছেন তিনি গুরুগম্ভীর মানুষ। পরিচয় প্রকাশ করে তার গাম্ভীর্যে কালো স্পট ফেলার অর্থ হয় না বলেই নাম অপ্রকাশিত। রসিকতাটা বলা যাক। ইন্ডিয়াতে সমকামী সমাজ স্বীকৃতি পেয়েছে। তার প্রভাব পড়েছে দর্জিদের উপর। কেউ ট্রাউজার বানাতে গেলে দর্জি বলছে, স্যার জিপার কি সামনে হবে শুধু নাকি পেছনেও হবে? গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের জীবন স্মৃতিমূলক বই কাঠ পেন্সিল। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।